হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আমি নূপুর। ওয়েলকাম এভরিবডি টু মাই ইউটিউব চ্যানেল নেচার এট দ্য ভেরি কোর অফ সায়েন্স। আমি পরবর্তী অংশে চলে এসেছি, কোথায় পাবো তারে। আগের অংশে আমরা দেখলাম যে গাজী অনেকটা পথ চলার পরই তার অপরাধ বোধের জন্য সে লেখকের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছে যে এই আঘাতটায় সে নিয়ে এসেছে। কিন্তু লেখক জবাব দিয়েছেন যে না, এটা যদি নাকি না হতো তাহলে আমি তোমাকে পেতাম না, এবং এত সুন্দর একটা অভিজ্ঞতা সেটাও পেতাম না। তো দেখি যে অভিজ্ঞতার ঝুলিতে লেখক আর কি সঞ্চয় করলেন। সঙ্গে থাকুন। যদি চ্যানেল ভালো লাগে কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার ভাল লাগবে, এবং অবশ্যই ভালো লাগবে যে অনেক অনেক দর্শকের আকর্ষণ হচ্ছে এইরকম একটা গল্প শোনার জন্য। দেখতে দেখতে হাটের মধ্যে এসে পড়ি। রাতের ধন্দ আমার চোখে, বুঝতে পারি না কোথা দিয়ে কোথায় আসি। দু একটা ঘর পেরিয়েই হাতের কাছে দেখি সেই গাছ, কালো ছায়া তার নিচে। সেখান থেকে সামনে নারায়ণ ঠাকুরের মহামায়া হিন্দু হোটেল। দাওয়া শূন্য, ঘরেও কেউ আছে বলে মনে হয় না। ঘরের মাঝখানে একটা হ্যারিকেন জ্বলছে। আমরা দুজনেই দাওয়ায় উঠে যাই। সেই সময় ঘরের দেয়ালের কাছে একটা ছায়া নড়ে উঠতে দেখি। ছায়া উঠে দাঁড়ায়। কায়ার গায়ে আলো, কায়ার মুখেও আলো পড়ে। কায়ার শিথিল বা শাড়ি তাড়াতাড়ি সাব্যস্ত করে। খোলা চুল দু হাতে টেনে ধরে, তাড়াতাড়ি পিছনে আঁটে। মনে হয় এই মুখ যেন চিনি চিনি। মুখখানি গম্ভীর, চোখ দুটি একটু খরও বটে। এখন যেন একটা স্বপ্ন ভাঙা চমকের মতো অচেনা দৃষ্টিতে চোখাচোখি করে। আমি যে অচেনা ভিনদেশী, নজরে তার সেই খবর। আপাদমস্তক দেখে সে মুখ ফেরাতে চায়। তখনই গাজীর গলা শোনা যায়, দুলি ঠাকরুন না? গাজী তার মুখ বাড়িয়ে আনে। মেয়েটি তার দিকে তাকিয়ে যেন একটু অবাক হয়, চমক খায়। তারপরে বলে, তুমি? ততক্ষণে আমার মনে পড়ে যায় এ সেই পুকুর ধারের দুলি, এ সেই অনন্তর দুলি। কিন্তু সে তার ঘর ছেড়ে এই সময় নারায়ণ ঠাকুরের ভোজনালয়ে কেন? গাজীও সেই কথাই বলে, তুমি যে এখন এখানে। দুলি চকিতে একবার ভিনদেশিকে দেখেন। বারেক যেন নাকের পাটার নাকছাবি কেঁপে যায়। অনেকটা নির্বিকার গলাতেই বলে, এই এসেছিলাম নারায়ণদাকে একটা কথা বলতে। রাত্রে মাংস আর ভাত রান্না করে পাঠাবার কথা ছিল, বলতে এসেছিলাম পাঠাবার আর দরকার নেই। গাজী বলে, কেন গো ঠাকুরুন, আজ কি খাওয়া দাওয়া নাই? দুলি অন্যদিকে মুখ ফিরিয়ে বলে, না, শরীরটা ভালো লাগছে না, আজ আর কিছু খাবো না। ভাবলাম বলে গিয়ে শুয়ে পড়ব। এসে দেখি কেউ নেই। কেউ নেই? ফোঁচার বউ কই? কারুকেই তো দেখি না। খালি দেখি ফোঁচাদার একটা ছেলে বসে রয়েছে ভিতরে। জিজ্ঞেস করলাম, বলে কি জানি না, তাই বসে আছি। না বলে গেলে ফোঁচাদাকে দিয়ে আবার কাঁড়িখানেক ভাত মাংস পাঠিয়ে দেবে, সব ফেলে দিতে হবে বলে। দুলি একবার ভিনদেশির দিকে চায়। এবার শুধু নজরে তার অচেনার খবর নয়, এবার কৌতূহল, এবার জিজ্ঞাসা। সোজা নজরে নয়, একটু বাঁকা চালের নজর। তারপরে দেখো, মুখ ফেরাতে গিয়ে আলগা চুলের বাঁধন আবার খুলে যায়, আবার হাত তুলে টেনে চুল বাঁধে। তাতে শরীরে কেন দোলা লেগে যায়, পায়রার মতো কেন ঊর্ধ্বাঙ্গে বাঁক লেগে ঢেউ খেলে যায়, তা জিজ্ঞেস করো না। জীবনযাপনের একটা চাল আছে তো, পেশা বলো জীবিকা বলো, তার একটা ছাপ ফোটেই। তা সে যখন যেখানে যেমন ভাবেই হোক, চোগাচাপকার না থাকলেও দেখলে উকিলের বাত বোঝা যায়। বুক দেখার নল না থাকলেও ডাক্তারের ধরতাই ঠিক ধরতে পারবে। দারোগার চাল বুঝবে, পণ্ডিতের বুলি ধরতে পারবে। দুলিকেও তার থেকে বাদ দেওয়া যায় না। গঞ্জে নয়া মানুষ, তাই ভোজনালয়ে জীবিকার ভাবভঙ্গি উঁকি না দিয়ে যায় কেমন করে? তা সে ঘন্টা কয়েক আগে প্রাণের ঘরে জ্বালানি পোড়ানি যতই হোক না কেন। তবে যদি নজর করে দেখো, দেখবে খরো চোখের কোল যেন কেমন উথলানো, ফোলা ফোলা। চোখের অনেক জল গলেছে বুঝি। এখন যে একটু নজর করে নজর কাড়ার ছল, তার উপরে দেখো পাখিটার চোখের সামনে যেন সন্ধ্যা। রাতের অন্ধকার নামে, তাই সুখ নেই, ডাক নেই, গান নেই, আছে শুধু বিষণ্ণতা। তবু ভিনদেশিটার চোখ ফিরে আসে। দুলির চোখের জিজ্ঞাসাবাদ বড় স্পষ্ট কিনা, যেন প্রায় গলার স্বরে শোনা যায়, অচেনা লাগে? ফিকির কি? গাজী তখন হেসে জিজ্ঞেস করে, কিন্তু মাংস আজ পাবে কমনে গো ঠাকুরুন? হাটের দিন তো না? বসির কি খাসি পাঠা কিছু কেটে রেখেছে নাকি? দুলি হাসে না, ঠোঁট উল্টায়, তাতে যেন মেয়েকে যেমন ঠেকারে ঠেকারে লাগে। বলে, না, খাসি পাঁঠা নয়, রাম পাখির মাংস রাঁধতে বলা হয়েছিল। গাজী অমনি আওয়াজ দেয়, অয় বাবা, তয় তো বেশ ভালো খ্যাটনের ব্যবস্থা ছিল আজ। তাও অমন খ্যাটন ছেড়ে একেবারে উপোস কেন? দুলি ভুরু কোঁচকায়, নাকছাবি কাঁপে, মুখ ফিরিয়ে বলে, ওই যে বললাম শরীর খারাপ, কিছু খেতে ইচ্ছা করছে না।
বলে সে এগিয়ে গিয়ে ভিতরের দরজার দিকে যায়। গাজী তাড়াতাড়ি বলে ওঠে, অয় গো ঠাকরুন, আমার তো ঘরের মধ্যে যাওয়া নিষেধ, একখানা চেয়ার দাও দিনি, বাবুকে বসতে দি। এবার আমার টনক নড়ে, বলে উঠি, না না থাক না, আমি নিয়ে আসছি, বলে ঘরে পা বাড়াতে যাই। দুলি ততক্ষণ একটা চেয়ার তুলে নিয়েছে। দরজার কাছে আসতে আসতে আবার চোখ তুলে যাওয়া, চোখে সেই অনুসন্ধিৎসা। চেয়ারখানি আনতে আনতে হাতে হ্যারিকেনটা তুলে নিতে ভোলে না। সে দরজার কাছে আসতেই তার হাত থেকে চেয়ার তুলে নেয় গাজী। দেওয়াল ঘেঁষে পেতে দিতে দিতে বলে, বসেন বাবু, ঠাকুর মশাই বা ফোঁচা এলি হাত মুখ ধোবার জল দিতি বলি। তুলি তখন দরজার কাছে দাঁড়িয়ে হাতের বাতি দিয়ে দাওয়ায় আলো ফেলে। গাজীর দিকে একবার জিজ্ঞাসু চোখে তাকায়, তারপর হারিকেনটা দরজার কাছে রেখে ঠোঁট টেপে ভুরু টান করে ঘরের মধ্যে তারপর চলে যায়। এমন সময় ভেতরের দরজার কাছে সেই ডিগডিগে শরীরের ভিতর থেকে মোটা গলা শোনা যায়, ওকেনে কে? আগে সাড়া দেয় দুলি, আমি গো নারায়ণদা। নারায়ণ ঠাকুরের স্বর এগিয়ে আসে ঘরের মধ্যে। শোনা যায়, কে, দুলি নাকি? হ্যাঁ। এই দেখো, আমি আবার তোমার ঘর থেকে ঘুরে এলাম। ও মা, কেন? একটু মুসলমান পাড়ায় গেছিলাম কি না, টঙ্কদের বস্তিতে তো আজ শুয়োর মেরেছে, পচুই টচুই খেয়ে সব যে যার তালে আছে। ভাবলাম ও ব্যাটারা তো আজ আর মুরগি দিতে পারবে না, এদিকে সুস্থ না হলে মুরগি খোঁয়ারে ঢুকবে না, তাই বেলা পড়তে মুসলমান পাড়ায় গেলাম। ভালো জিনিসই পেয়েছি, আসবার পথে তোমাকে দেখিয়ে আনবো বলে গেলাম, তা দেখি ঘর বন্ধ। আবার যে শুনলাম। নারায়ণ ঠাকুর কথা শেষ করতে পারে না। দুলি বলে ওঠে, হ্যাঁ, আমিও তোমাকে সেই কথাই বলতে এসেছি, মাংস ভাতের আর দরকার নেই নারায়ণদা। একটু চুপচাপ। তারপর নারায়ণ ঠাকুরের গলা শোনা যায়, তা বেশ তো, তোমার আর অনন্তর দুজনের জন্য বলেছিলে, সে না হয় না খাবে, তুমি খাবে তো? এখন আবার ঘরে গিয়ে আখায় আগুন দেবার দরকার কি? দুলির গলায় এমনিতে যেন টানা তারের ঝংকার, সুর চড়া নয়, তীক্ষ্ণতা বাজে। এখন যেন কেমন একটু শিথিল হয়ে পড়ে সেই টানা তার। বলে, না নারায়ণদা, নিজের জন্য রাঁধবো না, খিদে টিদে নেই, আমি আজ রাতে আর কিছু খাবো না কো। পাখিটা কেটে কুটে আরও নাই তো? নারায়ণ ঠাকুরের মোটা গলার সুরটাও যেন কেমন বেসুরো বাজে। ঠেক খেয়ে খেয়ে বলে, না, তা মারা হয় নাই, পাখি তো ফোঁচাই মারে। দুলির গলা শোনা যায়, তবে আর মেরো না, তুমি যদি না রাখো অন্য কারুকে বেচে দিও, না তো আমিই কাউকে বেচে দিতে পারি। নারায়ণ বলে, আহা না, সে কথা হচ্ছে না। কথাটা যেন তার শেষ হয় না, তবু চুপ করে যায়। খানিকক্ষণ আর কোনো কথা শোনা যায় না। বিষয়টা এবার অনেকখানি পরিষ্কার হয়ে যায়। বায়না ছিল দুলির, আজ রাত্রে তার আর অনন্তর জন্য মাংস ভাতের। আজ ছিল তার নিজের ঘরে অরন্ধন, খাবার আসতো বাইরে থেকে। ঘরে তাদের কথা ছিল দুহু দোহার সঙ্গে থাকবে, কিন্তু অনন্ত প্রেমের থেকে দাদার মান দিয়েছে বেশি। যে জন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে কিসের লেনা দেনা। গাজীর সেই গানের কথাই মনে পড়ে যায়। তা না হয় হলো, নিজের পেটের সঙ্গেও লেনা দেনা বন্ধ কেন? আজ রাতে দুলির কি কোনো খিদে টিদে নেই? সব কেন জবাব চেয়েও না, জবাব পাবে না। সেই হিসাবে মিলিয়ে নাও না, যে হিসাবে উপহারের দ্রব্য দাওয়ায় ফেলে দিয়েছিল, দিয়ে দরজা বন্ধ করে দিয়েছিল। যে উপহার দেয় তার চেয়ে কি উপহার বড়? যার সঙ্গে খাবার কথা, সেই খাওয়া থেকে কি নিজের ক্ষুধা বড়? বলতে পারো, পেট ছাড়া 12 বাসরের মেয়েটার আছে কি? নেই বলেই তো মেয়ে 12 স্বামীর ঘরে। কিন্তু বলো গিয়ে, সমাজ তোমাকে টাটে বসাবে, মনের বুঝ হবে তো? আমার পাশে চুপচাপ গাজী বসে আছে। একটা দমকা নিঃশ্বাসের শব্দ পাই পাশে। সামনে গাছ, আর গাছের ছায়ায় নিবিড় কালো, তার আশেপাশে অস্পষ্ট জ্যোৎস্না। কাছাকাছি ঘরগুলোতে মানুষের গলার শব্দ শোনা যায়, মনে হয় নদীর বুক থেকেই যেন কার ডাকের দূর চিৎকার ভেসে আসে। ঘরের মধ্যে আবার নারায়ণ ঠাকুরের গলা শুনো, অনাদিপালও হয়েছে যেমন, ঝাল ব্যঞ্জনকে এখন সুক্ত করবার জন্য হাতাখুন্তি নাড়াচ্ছে। একেবারে পাকা পাচক ঠাকুরের মতো কথা। যে তরকারি আর মশলাতে ব্যঞ্জন বানানো হয়ে গিয়েছে, তাকে এখন সুক্ত করতে চাইলে কি হবে? অনন্ত ব্যঞ্জনকে কি আর সুক্ত করা যায়? দুলি বলে, সে কথা থাক নারায়ণদা, যে কথা। নারায়ণের গলায় বিতৃষ্ণা, তার সঙ্গে ঝাঁঝ। বলে ওঠে, না থাকবে কেন বলো? অনন্তটার কথাও বলি, বারে বারে তোর ন্যাকামো করবার কি দরকার? এ সান্ত্বনা ভালো লাগে না দুলির। যে স্রোত চলে মনে মনে, তার উপরে তুমি বৈঠা চালালে কি চলে? এখানে সান্ত্বনা যার যার নিজের, অপরের হাতের ছোঁয়া কেবল জ্বালা। বলে, কে কি ন্যাকামো করেছে সে খোঁজ আমি করি না নারায়ণদা। তা বললে কি নারায়ণ ঠাকুর থামে? তবে সে তার স্বভাব অনুযায়ী খেঁকিয়ে ওঠে না। বলে, না ভাই দুলি, খোঁজ করো না, সেটা কোনো কাজের কথা নয়। অনন্ত এলেই তুমি আবার সব ভুলে যাও, এটা ভালো কথা নয়। তোমার হলো এসো জন বসো জন, 10 জন নিয়ে কারবার, এসব তোমার বেশি পেশরয় দেওয়া ঠিক নয়। শুধু হোটেল চালানোর ফন্দি ফিকিরি জানে না নারায়ণ ঠাকুর,
দেহজীবিনীকেও উপদেশ দেয়, তবে উপদেশ দেয় কিনা জানি না, একটু যেন স্নেহের জোর শোনা যায় তার কথার সুরে। দুলি বুঝি অস্বস্তিতে হাসে, বলে আহা শুনবে তো, আমি তো সে কথাটাই তোমাকে বলতে এসেছি। তাই নাকি, কি কথা? দুলির গলা একটু নিচু হয়, কিন্তু শোনা যায় সবই। বলে আমার ঘরে তালা দিয়ে এসেছি, জানি তো মাঝরাতে এসে ডাকাডাকি করবে, তাই বলছিলাম কি আজ আর এখান থেকে যাব না, ফোঁচাদার বউয়ের কাছেই রাতটা শুয়ে কাটিয়ে দেব। শুধু মাংস ভাতের বায়না কারণ নয়, পাছে রাত্রে দেখা সাক্ষাৎ হয়ে যায়, সে পথ বন্ধ করার মতলব করেই দুলি এসেছে। নারায়ণ ঠাকুর বলে সেই কথা, তা বেশ তো, ফোঁচার বউয়ের কাছেই থাকবে, তাতে আর কি হয়েছে? দুলি বলে তোমার আবার অসুবিধে হবে না তো? কথাটা শুনে আমার দুলির মুখখানি দেখতে ইচ্ছে করে, সঙ্গে সঙ্গে পায়ের শব্দ পাওয়া যায়, আর সেই সঙ্গে নারায়ণ ঠাকুরের গলা, না না, আমার আবার অসুবিধা কি? সামনে কুহেলি আলো আর অন্ধকারের দিকে তাকিয়েও বুঝতে পারি দুলির সামনে নারায়ণ ভারী অস্বস্তি বোধ করে, তাই সামনে থেকে চলে যেতে যেতে কথা বলে। আর তখনই গাজিটা গুনগুনিয়ে ওঠে, আরে ঘরের খিলে আঁটি সাটি, ওদিকে গত্ত কাটে শীত কাটি, ও চোরা কালো বিড়াল মিশে থাকে আন্ধারে। সঙ্গে সঙ্গে নারায়ণের গলা শোনা যায়, কে রে ওখানে? আপনাদের গাজী ঠাকুর মশাই, যেন বড় গলগলানো গলায় বলে গাজী, আর সেই পরিমাণেই নারায়ণের পিত্তি জ্বালানো কথা ভেসে আসে। আমাদের না একেবারে তাবৎ সংসারের ন্যাকামো দেখলে গা জ্বলে যায়, কথা নেই বার্তা নেই, উনি একেবারে গান ধরে দিলেন। গাজী বলে, গান একটা মনে এলো কি না? আসুক গে, অত শোনাবার দরকার কি? বলতে বলতে তার স্বর আবার এগিয়ে আসতে থাকে। আস্তে আস্তে জিজ্ঞেস করে, তার নিজে তো এসে বসে আছো, বাবুটিকে রেখে গেলে কোথায়? ভোলাখালিতেই? দরজা পর্যন্ত এসেই নারায়ণের স্বরে ধাক্কা লাগে। দরজার কাছে রাখা বাতির একটু আলো আমার গায়েও পড়েছিল, তাতেই তার নজরে পড়ে যাই। তাড়াতাড়ি সুর ফিরিয়ে বলে, এসে পড়েছেন? ভাবলাম কি জানি, মাহাতোদের ব্যাপার তো, ভোলাখালিতেই টেনে নিয়ে গেল কিনা। আমি কোনো জবাব দিই না। গাজী বলে, সে মতলবও হয়েছিল, চাচিটিকে জানেন তো, ছাড়বে না কিছুতেই। নেহাত বাবুর ভয় রাত পোহালি যেতি দেরি হয়ে যাবে, নইলি। ওসব শোনবার অবসর নেই নারায়ণের। সে আমাকে বলে, ঠান্ডা পড়তে আরম্ভ করেছে, বাইরে বসবার দরকার কি, ঘরের মধ্যে এসে বসেন। আবার গাজী বলে, যাবেন? একটু জল দিতে বলেন, হাত পা ধুই যাবেন একেবারে। ঠাকুর বলে, ফোঁচাকে পাঠিয়েছি চাপা কলে, জল তুলছে সে, হয়ে গেলেই এনে দেবে, ততক্ষণ ঘরে এসে বসেন আপনি। আমি বলি, থাক এখন, এমন কিছু শীত লাগছে না, একটু বাইরেই বসি। ঠাকুরের কথা না বাড়িয়ে ভিতরে চলে যায়। আমি ভাবি বাইরে ঠান্ডা, তাই ঠাকুর আমাকে ভিতরে যেতে বলে। 12 বছরের মেয়ে দুলিরও তো ভিতরে যাবার হক আছে, কিন্তু গাজীর নেই। আমার জন্য দরজা আগলে সে সারা রাত বাইরে দাওয়ায় পড়ে থাকবে। কেন তা জিজ্ঞেস করো না। মানুষের নিজের হাতে গড়া বিধান, যতদিন তারা নিজেরা না ভাঙে ততদিন কেউ পারে না। একা ভাঙলে বিধর্মী, সকলে ভাঙলে ধর্ম। তাই না জিজ্ঞাসা করে পারি না, এই গঞ্জে মুসলমানের কোনো দোকানপাট নেই? গাজীর গলায় বিস্ময়, বলে, মেলাই? কেন বাবু, তুমি সেখানে গিয়ে রাত কাটিয়ে আসতে পারো না? গাজী হেসে বলে, সেজন্যই ভাববেন না বাবু, এমন কত রাত কত জায়গায় কেটেছে, শীতে কষ্ট হবে তোমার। ঝোলাতে একখানা ক্যাঁতা আছে বাবু, গায়ে যেটি আছে সেটিও কম না, প্রায় 8-10 খান ছিঁড়া কাপড় আছে। 8-10 খানি ছেঁড়া কাপড়? ধন্যি আলখাল্লা, এরপরে তো আর কথা চলে না। তার উপর ঝোলা আছে একটি কাঁথা, না জানি ও ঝোলাতে আরো কত বস্তু আছে। গাজীর ঝোলা কি না? গাজী তারপরেও হাসে, বলে, তাছাড়া একটা কথা কি বাবু, হিন্দু বলেন আর মুসলমান বলেন, এমন লোক কি কেউ ঘরই থাকতে দেয়? অবাক হয়ে জিজ্ঞাসা করি, কেন? বিশ্বাস কি বাবু, যদি চুরি চামারি করে? গাজীর দিকে ফিরে তাকাই, সে আমার চেয়ারের পাশে মাটিতে বসা। হ্যারিকেনের আলো তার মুখের যে পাশে পড়েছে সে পাশটা দেখতে পাই না, যেদিকটা পাই সেদিকটা অন্ধকার। গাজীও আমার দিকে ফেরে, তাতে তার গোটা মুখটাই অন্ধকারে ঢাকা পড়ে যায়। তবু যেন আমি তার চোখে মিটি মিটি হাসি দেখতে পাই, আর কেবলই মনে হয়, সত্যি কথাটা তো ভেবে দেখিনি। এমন এক পথে হাত পেতে গান গেয়ে ফেরা চেনা লোকই যদি আমার দরজার কাছে এসে রাত্রিবাসের ফরমান চাইতো, দিতাম না কি? পুজ করার দরকার কি? দিতাম না। তাই গাজীর কথায় কোথায় যেন নিজের ভিতরেও ঠেক লেগে যায়। আরও লাগে এই কারণে যে সে বিশ্বাস অবিশ্বাসের কথা বলে, আমাদের গৃহস্থের মনে সেই কথাটাই আগে জাগে। তবে গৃহস্থের অবস্থাও যে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখার মতো। কিন্তু গাজী যখন তার নিজেকে দেখিয়ে এরকম বলে, তখন কোথায় যেন বাঁধে, তখন যেন নিজের মুখে থাবারি লেগে যায়, অবিশ্বাসের অবিচারে মন টাটিয়ে যায়। বলি, সে যে করে করে, তোমাকে তো এখানে সবাই চেনে। গাজী তেমনি হেসে বলে, তা চিনে বাবু, তয় কি জানেন, যার যেমন অবস্থা তার তেমন বাवस्थা, যা সয় তার রয়। গাজী দরবেশ মানুষ, গাছতলাতেই তার দিন কটি যায়। মাথার উপর যদি একখান
আস্তরণের দরকার হয় তবে এই হাটে তার কম নাই। দেখেন যেই কত চালা পড়ি রইছে, ঘরের মধ্যে আমার থাকতে ইচ্ছা করে না। ইচ্ছা করলে লোকে ব্যাস দেখে, লোকে বিপরীত দেখে, এই গাজীর বচন। আমি তার অন্ধকারে ঢাকা মুখের দিকে তাকিয়েছিলাম, বুঝতে পারি সেই হাসিটুকু লেগেই আছে মুখে। এর ওপর কথা বলার কিছু নেই। সে সার বুঝিয়ে দিয়েছে, অবস্থা গুণে ব্যবস্থা। গাছতলাতে যার বাস সে কেন ঘরের আশ্রয় চাইবে? চাইলে লোকে বিপরীত ভাবে। তোমার মন বিমর্ষ হলে কি হবে? বাস্তবে চলো মন, তাতেই স্বস্তি। গাজী নিজেই আবার বলে, সেসব চিন্তা করবেন না বাবু, দাওয়ার মাথার উপর চাল আছে, তাতেই আমার হয়ে যাবে। তাছাড়া কথাটা সে শেষ করে না, মুখটা যেন আমার দিকে আরো বেশি করে ফেরায়। বলে, গাজীকে আজ বেহেস্তে থাকতে দিলেও বাবুকে ছেড়ি সে যাবে না। এ যেন খোসামুদে রাম পেশাদে, কিন্তু বুঝতে পারি তার কথার মধ্যে কপটতা নেই। প্রাণের কথা বলে না কেবল, এ যেন তার শপথ, কসম খেয়ে বলে। এ সময় আর একবার নারায়ণ ঠাকুরের আবির্ভাব হয়। তার আগে মনে হয় ঘরের মধ্যে দুলি আর সে কি যেন বলা বলি করে। তারপর নারায়ণ ঠাকুর এসে দাঁড়ায়। দরজার কাছে দুলির ছায়াও দেখা যায়। ঠাকুর বলে, বাবুর কি মুরগি চলে? জিজ্ঞেস করি, কেন? তাহলে মুরগি রান্না করতাম, রাম পাখি একটা রয়েছে কিনা। ঠাকুরের মুখ খোলাতেই বয়ান ধরেছি, এ রাম পাখি যে কোন রাম পাখি তা জানি। যদি খাই তাহলে কারুর মুখেরটা কেড়ে নেওয়া হবে না। তবু কোথায় যেন আটকায়, প্রাণ বিমুখ হয়। যাদের জন্য আয়োজন তাদের একজন কাছেই দাঁড়িয়ে। ঠাকুর যে তার অনুমতি নিয়েই প্রস্তাব দিয়েছে সন্দেহ নেই। কেন যে তার রাম পাখি বিরা ক্ষুধামন্দ তাও জানি। আমি না খেলেও ও রাম পাখির জান খতম ধরেই নিতে হবে। কিন্তু সদ্য সদ্য যা ঘটেছে তারপরে আর খেতে পারি না। তাছাড়া আমার গাজী রয়েছে, জানি সে নিরামিষাসী। সে যে আমার জবাবের জন্য কান পেতে আছে বুঝতে পারি। ঘাড় নেড়ে বলি, না, মুরগি খাবো না। দুলি আংড়ি নয়, বোধ করি সে জানে না এ ভিনদেশী তার পরিচয় জানে। সে বলে ওঠে, মুরগি খান না? একটু অবাক হয়ে ফিরে চাই তার দিকে। দরজার কাছে হ্যারিকেনের আলো তার শরীরের একপাশে এসে পড়েছে। ঘোমটা খোলা, আঁচল খসা আংড়িকেও দেখেছি। সেখানে মধ্য ঋতু আশ্বিনের ভরা ভর্তিতে একটা বন্যতা দেখেছিলাম। সে দেখাতে মনের এক ভাব। দুলির হলো খরস্রোতের চলকানো ঢেউ। চোখে যেন ছিটা লাগে, নজর ধাঁধিয়ে যায়, নাকে মুখে জল ঢুকে হৃদে ধাক্কা লাগে। তার জন্য দুলিকে দোষ দেব না। তার কথা বলার তাগিদ যে কোথায় তাও অনুমানে আছে। মুরগির গতি হলে নারায়ণদার কাছে তার দায় চোকে। তবু আমাকে বলতে হয়, খাই, কিন্তু আজ খাবো না। মুখ ফেরাতে গিয়ে বুঝতে পারি দুলি আমার মুখটা একটু ঘাড় বাঁকিয়ে দেখতে চায়। বোধহয় কথার মধ্যে ভাব খোঁজে, কার্যকারণের সন্ধান, কিন্তু কিছু বলে না। এবার গাজী যেন কিভাবে বলে ওঠে, কেন বাবু খান না? এ হলো তার অতিথেয়তা। নিজের ঘরে না হোক, বাবুর সুখ সুবিধা দেখা তার নিজের বিষয় করেছে। বলি, না, ইচ্ছে নেই। নারায়ণ চলে যেতে যেতে বলে, তাহলে মাছ ভাতি করি গে। গাজী বলে ওঠে, তাহলে ঠাকুর মশাই আপনি নিজেই সেবা করি ফেলেন। আর দেখতে হলো না। তৎক্ষণাৎ ধমক বেশি আসে, মেলা বাজে প্যাচাল পড়ো না, বুঝলে? আমি মুরগি খাই কেউ দেখেছে কোনো দিন? গাজী সঙ্গে সঙ্গে ঘাট মেলে বলে, আছি ছি, সে কথাখানি তো এয়ার ছিল না। আমি ভাবি ইয়াক তার ঠিকই ছিল। গাজীর এটা ফাজিল রঙ্গ নিশ্চয়। ওদিক থেকে নারায়ণ ঠাকুরের আর কোনো সাড়া পাওয়া যায় না। দুলিও দরজার কাছ থেকে সরে যায়। অন্য গলা শুনতে পাই ঘরের মধ্যে। বোধহয় ফোঁচার সেই কালোকুলো বউটি কথা বলে দুলির সঙ্গে। বুকের ওপর বাচ্চাটি আছে সম্ভবত। ছোটখাটো ধমক শুনতে পাই। অস্পষ্ট বলা বলি শুনে বুঝতে পারি তারা সুখ দুঃখের কথা বলে। দুলি বলে, মরণ, মুখে আগুন অমন ভালোবাসার। আর বউ বলে, মানুষের ধারা বোঝা যায় না।